জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা গতকাল রাতে অনেকে জেগেছিলেন, অনেকে কমেন্ট করেছেন, দেখলাম যে আপনারা ঘুমোতে পারেননি। এরকম রাত আগে কখনো আসেনি, এরকম অপেক্ষা, এত মধুর অপেক্ষা আগে কখনো আসেনি। এই মুহূর্তে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি সন্ধে 6:30টায় দিল্লির বিজেপির সদর কার্যালয়ে তিনি পৌঁছবেন। সেখান থেকে তিনি দেশের উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। আপনারা স্বপ্ন দেখেছিলেন, আপনারা ভালোবাসা দেখিয়েছিলেন, আপনারা প্রত্যাশা দেখিয়েছিলেন, কিন্তু কিছুটা সংশয় ছিল আপনাদের মধ্যে, অল্প মানুষের মধ্যে হলেও কিছুটা সংশয় ছিল। আমরা আপনাদেরকে ভরসা দেওয়ার চেষ্টা করেছি। এবার আপনাদের মধ্যে থেকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এত ভরসা কি করে পাচ্ছি, এত ভরসা কি করে পাচ্ছি। বন্ধুরা দেখুন, সাংবাদিকতার জীবনে থাকার সময় থেকে আমি বাম আমল থেকে সাংবাদিক, এবং 2011 সাল দেখেছি, তারপরে এই 2026 সাল দেখছি। মাঝে যে 15টা বছর কেটে গেছে, প্রত্যেকটা দিন তো অ্যালার্ট থাকতে হয়। মানে পুলিশের চাকরি বা চিকিৎসকদের চাকরি যেমন, সাংবাদিকদের চাকরিও কিন্তু তেমনি। বিছানায় ফোনের পাশে ঘুমোতে হয়, ফোনটা চেক করতে হয়, সব সময় খবরের মধ্যে থাকতে হয়। আমরা দেখেছি, আমরা মানুষের চোখের জল দেখেছি, দীর্ঘশ্বাস দেখেছি। একদম যখন এই তৃণমূল সরকারটা ক্ষমতায় এলো, পার্ক স্ট্রিট দিয়ে শুরু হলো, তারপরে একে একে কামদুনি, হাঁসখালি, বকটুই, অগন্তি ঘটনা এবং সেটাকে কভার আপ করার চেষ্টা। যখন অভয়া আন্দোলন হলো, অভয়ার মৃত্যুতেও তাকে খুন করে, ধর্ষণ করে, দেহটাকে লোপাট করে দেওয়া হলো এবং পুলিশ সাহায্য করলো। পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে থেকে তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করলো। 2014 সালে বিজ্ঞপ্তি জারি হলো এসএসসির, স্কুল সার্ভিস কমিশনের। বিজ্ঞপ্তি জারি হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিকে শিক্ষক নিয়োগ, স্কুলে শিক্ষক নিয়োগ, শিক্ষাকর্মী নিয়োগ। দালালরা, মানে তৃণমূলের দালালরা, তারা কোনোভাবে আগে থেকে জেনে গেল রেজাল্টটা, কারা কারা পাশ করেছে। সে টেটে পাশ করুক, টিচার এলিজিবিলিটি টেস্ট হোক, অথবা লিখিত পরীক্ষা হোক, সেখানে পাশ করার পরে তারা প্রত্যেকটা প্রার্থীর বাড়িতে পৌঁছে গেল এবং টাকা তোলা শুরু করলো। এবার ভয়ে হোক, ভক্তিতে হোক, একটা চাকরির লোভে হোক, প্রাণ বাঁচাতে হোক, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য হলেও হোক, গয়না বিক্রি করে, জমি বন্ধক দিয়ে, জমানো টাকা ভেঙে, এফডি ভেঙে, ধার করে, অথবা কারো যদি টাকা থেকে থাকে সেই টাকাটা তারা তুলে দিল। তারপরে কিছু চাকরি পেল, কিছু পেল না, বেশিরভাগই চাকরি পেল না। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বঞ্চিত হলো। 2019 সালে যখন লোকসভা ভোটের বাদ্যি বেজে গেছে, তখন আপনাদের মনে থাকবে, একটু মনে করিয়ে দিচ্ছি, একটু ঘুরে দেখছি কেন তৃণমূলের এই পতন হলো, কেন এই অবনতি হলো, একটুখানি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। 2019 সালে এই যে পার্থ চ্যাটার্জি, তৎকালীন স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী এবং অবশ্যই তখনকার মুখ্যমন্ত্রী, যিনি এখন কোমায় প্রায় চলে যাওয়ার মতো অবস্থা, অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, তার রেজিগনেশন লেটার টাইপ করা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে লোকভবনে চলে যাবে। এখনো পর্যন্ত যায়নি, রাজভবনের সেখানে রিজার্ভ টাইম রাখা আছে। মমতা ব্যানার্জি নিজেও যেতে পারেন অথবা অন্য কারো হাত দিয়ে পাঠাতে পারেন, এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। নতুন সরকার তৈরি হচ্ছে। তো 2019 সালের কথা বলছিলাম বন্ধুরা। ধর্মতলায় কলকাতা প্রেস ক্লাবের বাইরে অনশনে বসেছিলেন, ধর্নায় বসেছিলেন, বিক্ষোভে বসেছিলেন চাকরি প্রার্থীরা, এবং সেখানে একটা লবি তৈরি করে তাদের কাউকে কাউকে পাইয়ে দেওয়া হলো। তখন তার কিছুদিন পরেই কিন্তু লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। এই দোহাই দিয়ে মমতা ব্যানার্জি বললেন যে তিনি কাগজপত্র নিলেন তার চুরির প্রমাণ, অথচ আজকের দিন পর্যন্ত তিনি স্বীকার করেননি যে হ্যাঁ, চুরিটা হয়েছে। এত চুরি হয়েছে, এত চোখের জল পড়েছে, সেগুলো কোথায় যাবে? চাকরির দাবিতে মাতঙ্গিনীর মূর্তির নিচে, গান্ধী মূর্তির নিচে, রাজপথে হবু শিক্ষকেরা লাথি খেয়েছে, পুলিশের বুট তাদের পিঠে পড়েছে, বুকে পড়েছে, হাড় ভেঙে গেছে, কারো চোখ নষ্ট হয়ে গেছে, অনেকে মারাই গেছেন। তাদের চোখের জল কোথায় যাবে? দিনের পর দিন মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে, সে সাউথ কলকাতা ল কলেজ হোক একদম অতি সম্প্রতি, বা দুর্গাপুর আইকিউ সিটি হোক, বা উত্তরবঙ্গের শিলিগুড়ি হোক, গোটাটা যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। তারপরে মমতা ব্যানার্জি বলে গেলেন মেয়েরা কেন রাত্রে বেরোচ্ছে, সেগুলো কোথায় যাবে? একই কথা আমরা বারবার বলে গেছি আপনাদেরকে, যে আমরা গিয়ে দেখেছি বয়স্ক মহিলারা তারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের টাকা যে এসেছিল সেখান থেকে
বড় অংশ, প্রায় অর্ধেক টাকা লোকাল তৃণমূলের তোলামূলের যারা মাতব্বররা লালচুল কানে দুল তারা খেয়ে নিয়েছে। এবং তারপরেও যেভাবে অসভ্যের মতো বেছে বেছে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে, সেটা মোথাবাড়ি হতে পারে, মহেশতলা হতে পারে, শামশেরগঞ্জ হতে পারে, ধুলিয়ান হতে পারে, ভাঙড় হতে পারে, গোটা রাজ্যে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করো, ঘর বাড়ি জ্বালিয়ে দাও, দোকান জ্বালিয়ে দাও। হয়নি? বলুন, ওয়াকফ আইনের বিরুদ্ধে, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ করতে গিয়ে মমতা ব্যানার্জি যে উস্কানি দিয়েছিলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হত্যা হতে হয়নি, খুন হয়ে যেতে হয়নি। তাদের অপরাধ কি ছিল? তারা হিন্দু। হিন্দু ধর্মকে গান্ডা ধর্ম, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ, দুর্গোৎসবের তিনি উদ্বোধন করতে যাচ্ছেন হিজাব পরে। পাপ কোথায় যাবে? পাপ তার বাপকে ছাড়ে না। তারপরেও তিনি, সবচেয়ে যেটা প্যাথেটিক লাগে আমাদের কাছে, একজন সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, তিনি কিনা সেনাবাহিনীর বিরোধিতা করছেন, বলছেন সেনা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। মনে আছে? সেনা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। এত বড় তিনি বীর পুঙ্গব, বিরাট বড়, এত বড় চোর, এত বড় ডাকাত, ডাকাত রানী বলেন আপনারা, ফুফু বলেন, খালা বলেন, তিনি এখন কি করবেন? তার বিরুদ্ধে তো নিশ্চয়ই তদন্ত শুরু হবে, বাকি জীবনটা জেলে কাটাতে হবে। আর তার ভাইপো তো কালকে পর্যন্ত বলে গেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, রাষ্ট্রপতিকে পর্যন্ত ছাড়েনি এই তৃণমূল সরকার। কালকে রাত পর্যন্ত, আজকে সকাল 11টা পর্যন্ত যা হুমকি, যা ধমকি। বাম আমলটা আমরা দেখেছি কিভাবে সন্ত্রস্ত ছিলেন আপনারা। সেই সন্ত্রাসকে সরিয়ে একটা মুক্তি সূর্যকে আনার জন্য তৃণমূলকে আমরা এনেছিলাম। আপনারা অনেকে সমর্থন করেছিলেন, আমরা সমর্থন করেছিলাম। কিন্তু তারপরে দেখা গেল বাম আমলের যা যা অপকীর্তি, যা যা দৌরাত্ম্য, যা যা ছলনা, যা যা চুরি, ফেরেববাজি, নোংরামি, ইতরামি, সেগুলোকে আরো 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 বেশি করে অ্যাডপ্ট করে নিল এই তৃণমূল কংগ্রেস। পাপ তার বাপকে ছাড়ে না। এই তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে। কালকে রাত্রে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে নবান্নের কর্তাদেরকে ধরে। শেষ রক্ষা হলো না বন্ধুরা। আপনারা খুশি তো? এই যে মাথায় টিকাটা দিয়েছি, আমার ইষ্ট দেবতার পায়ে থাকা যে টিকা, সেই টিকা আমি লাগাতে পারতাম না, আপনারা লাগাতে পারতেন না। আপনাদের বাড়ির বোনেরা, দিদিরা, মায়েরা, আপনার স্ত্রী বা যে মহিলারা দেখছেন, আপনারা সিঁদুর পরতে পারতেন না যদি এই তৃণমূল সরকার আবার চলে আসতো। আপনারা শাখা পলা পরতে পারতেন না যদি এই তৃণমূল সরকার চলে আসতো। কোনো বেকার, মেধাবী, যোগ্য কোন যুবক যুবতী চাকরি পেত না যদি এই তৃণমূল সরকার চলে আসতো। এই যে পরিযায়ী শ্রমিকদের ভিড়, যেটা আমরা নিজের চোখে দেখেছি, আপনারা দেখেছেন, ট্রেন ভর্তি করে তারা আসছেন, গিজ 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 করছে ভিড়ে, এসি বাসের মাথার উপরে ভিড়, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, এই সরকারকে পাল্টে দেওয়ার কথা বলছে। 5,000 10,000 টাকা খরচা করে তারা ফিরেছেন শুধুমাত্র একটা ভোট দেওয়ার জন্য, একটা ভোট দেওয়ার জন্য। কেউ কোনো প্রার্থী দেখেননি। প্রার্থী অপছন্দ হতে পারে, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দাও, পদ্ম ফুলে ভোট দাও। এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে, এটার অপেক্ষায় আমরা ছিলাম, এই ট্রেন্ড আর বদলাবে না। প্রায় 200-র কাছাকাছি আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, এটা আর পিছিয়ে যাওয়ার নয়। ফাইনাল রেজাল্ট এখনো হয়নি, এটা ঠিকই, কিন্তু এই ট্রেন্ডটাই বজায় থাকবে, আপনারা দেখবেন। বন্ধুরা, তৃণমূলের প্রার্থী তালিকাটা তো আমাদের কাছে এসেছিল। সেখানে দেখা যাচ্ছে যারা যারা চোরেরা, যারা যারা জেল খাটা আসামিরা, যারা যারা দুর্নীতিতে একদম আকণ্ঠ নিমজ্জমান, তাদেরকে টিকিট দেওয়া হয়েছিল একদম শুরুতে। দেখুন, মেখলিগঞ্জে পরেশচন্দ্র অধিকারী পিছিয়ে আছে, মাথা ভাঙায় পিছিয়ে আছে, মানে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, এগুলো সব 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 যাচ্ছে তাই অবস্থা। পূর্ব মেদিনীপুরে সব কটা আসনে তৃণমূল পিছিয়ে আছে, ঝাড়গ্রামে সব কটা আসনে পিছিয়ে আছে, পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ আসনে পিছিয়ে আছে। কোনটা ছেড়ে কোনটার কথা বলবো? হুমায়ুন কবির, আমরা বলেছিলাম যে তিনি এগিয়ে থাকবেন, তিনি প্রত্যাশা মতো এগিয়ে আছেন। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এগিয়ে আছেন। রাসবিহারীতে শোভনদেব চট্টোপাধ্যায় পিছিয়ে আছেন, তৃণমূলের পিছিয়ে আছেন। স্বপন দাশগুপ্ত তিনি এগিয়ে গেছেন। মানিকতলায় এগিয়ে আছেন তাপস রায়। জোড়াসাঁকোয় বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। ভবানীপুরে পর্যন্ত মমতা ব্যানার্জি পিছিয়ে আছেন। নন্দীগ্রামে যেভাবে তৃণমূল প্রার্থী পিছিয়ে আছে পবিত্রকর, শুভেন্দু অধিকারী তিনি এতটাই এগিয়ে গেছেন, তাকে জয়ী বলে ঘোষণা করে দিতে পারেন। একের পর এক পাতা উল্টে যাচ্ছি। কার কথা বলবো, কত চোরের কথা বলবো। সমস্ত জায়গাতে বিশেষ করে অদ্ভুতভাবে যেখানে
মুসলিমরা তারা নির্ণায়ক, সেখানেও কিন্তু বেশ কয়েকজন বিজেপি প্রার্থী তারা এগিয়ে আছেন। কি হলো বলুন তো ব্যাপারটা, কি হলো? এই যে চোর কুনাল বড় বড় ডায়লগ দিচ্ছিল, প্রথমের দিকে পিছিয়ে ছিল, তারপরে এই মুহূর্তে আমরা যে ভিডিওটা রেকর্ড করছি তখন শুনছি এগিয়ে আছে, কিন্তু ও এগিয়ে থাকা পিছিয়ে থাকায় কোনো দাম নেই। কাল থেকে দেখবেন যেগুলো দখল করা তৃণমূলের পার্টি অফিস, সরকারি জমিতে অথবা কারো জমি দখল করে রাখা, সেই পার্টি অফিসগুলো আর থাকবে না। তৃণমূলের ঝান্ডা ধরার মতো কাউকে পাবেন না আপনারা। বন্ধুরা, এই মমতা ব্যানার্জি বলেছিলেন না যে 4 তারিখের পরে বিজেপি সমর্থকদের পোস্টার নিয়ে গায়ে দিয়ে জানাতে হবে তারা বিজেপি করে না? কোথায় মমতা ব্যানার্জি? একটা টুইট করুন। এই অভিষেক ব্যানার্জি বলেছিলেন না যে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের বদলে? ডিজে বাজছে বন্ধুরা, ডিজে বাজছে। গতকাল রাত থেকে বিভিন্ন জেলায় জেলায় আমাদের যে বন্ধুরা সহকর্মীরা আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা অবশ্যই তৃণমূল বিরোধী। বিশেষ করে পূর্ব মেদিনীপুর থেকে যে খবর পেয়েছি, গতকাল রাত্রি থেকে সেখানে ডিজে বক্স ভাড়া করা হয়েছে, আচ্ছা করে ডিজে চলছে। দেখুন, আমি হামলার পক্ষপাতী নই, আমি আক্রমণের পক্ষপাতী নই, কিন্তু আমি হিসাবের পক্ষপাতী। যে লোকটা চুরি করলো, যে লোকটা বিড়ির অর্ধেকটা খেত, যে এখন লম্বা লম্বা সিগারেট খায়, একাধিক ফ্ল্যাট কিনেছে কলকাতা বা কোনো জেলা সদরে, হঠাৎ করে বেশ কয়েকটা গাড়ি হয়ে গেছে, কোত্থেকে এলো এত টাকা? আর ভাইপোর বাড়ির সামনে ওই হাজার হাজার পুলিশ, কিসের জন্য? কালকে থেকে সব বন্ধ হয়ে যাবে। আজকে সকালে আমরা একটু কালীঘাটে গিয়েছিলাম, সেখানে দেখলাম পুরো যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে পুলিশের গা ছাড়া ভাব। পুলিশের নিচু মহল কিন্তু ঘুরে গিয়েছিল। যেমন ভাবে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ, রাজ্য সরকারের কর্মচারীদের একটা বড় অংশ ঘুরে গিয়েছিল, পুলিশও ঘুরে গিয়েছিল। ব্যারিকেডটা এখনো আছে, ওই ব্যারিকেড থাকবে না। ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দারা তারাই মমতার বিরুদ্ধে ভোট দিয়েছেন, খালা মমতার বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাংলাদেশের জামাতিদের বিরাট দুঃখ, বিরাট কষ্ট, বিরাট চোখের জল। এখানে বিজেপি জিতে গেলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে এবং যারা এই খালা মমতার অধীনে রয়েছে তাদেরকে বান্ডিল করে পোঁটলা করে ওই পারে ছুড়ে দেওয়া হবে। সেটা বিরাট ভয়, খুব কষ্ট, খুব ব্যথা, বুঝলেন তো, খুব ব্যথা। রত্না দেবনাথের কথা অনেকে নিশ্চয়ই জানতে চাইবেন। অভয়ার আত্মা নিশ্চয়ই শান্তি পাবে। অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটির বিজেপি প্রার্থী, তিনি জিততে চলেছেন। এখনো পর্যন্ত কাউন্টিং শেষ হয়নি, এগিয়ে আছেন বলাই ভালো। একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। সবাই আপনারা বাড়িতে শঙ্খধ্বনি করুন, উলুধ্বনি করুন, পুজো দিন, বাড়িতে মিষ্টিমুখ করুন। আজকের দিনটা উদযাপনের দিন। তবে ইলেকশন কমিশনের তরফে বলা হয়েছে যে বিজয় মিছিল আজকে করা যাবে না, মানে আজকে করার মধ্যে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ করা হয়েছে। বাড়িতে বসে আনন্দ করবেন, বন্ধুদের মধ্যে আনন্দ করবেন, পাড়ায় আনন্দ করবেন, সেখানে তো কেউ বাধা দিতে আসবে না। একটা জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজের পরিসমাপ্তি হলো। আমরা বলেছিলাম রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ, কে জিতবে সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। আপনারা ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পাশে আছেন, আমরা ছিলাম, আপনারাও আছেন। মহাভারতের এই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের পাশে থাকবেন নাকি কৌরবদের পাশে থাকবেন, দুর্যোধন দুঃশাসনের পাশে থাকবেন? আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পাশে আছেন। এই রাজ্যের বেশিরভাগ মানুষ ঈশ্বরের পাশে আছে, ধর্মের পাশে আছে। এটা ধর্ম বনাম অধর্মের যুদ্ধ ছিল। বন্ধুরা, এরপরে আপডেট নিয়ে আমরা হাজির হব। আপাতত আমরা শুভেন্দু অধিকারীর ছোট্ট একটা মন্তব্য শুনিয়ে এই এপিসোড শেষ করব। শুনুন। বিজেপি 100 মতো টিএমসি আছে ইনিশিয়াল ট্রেন, এটা সব ফার্স্ট রাউন্ডে ট্রেন করছে। আর আপনার পোস্টাল ব্যালট কাউন্ট হয়েছে, কিন্তু ডিক্লেয়ার তো এখন করবে না। 3 রাউন্ডের আগে ধরুন নন্দীগ্রামে 18 রাউন্ড ভোট হবে, 15 রাউন্ডে পোস্টাল ব্যালট ডিক্লেয়ার হবে। আর এখানে ভবানীপুরে ধরুন 20 রাউন্ডে কাউন্টিং কমপ্লিট হবে, 17 রাউন্ডে ডিক্লেয়ার হবে। আমি যেটা ইনিশিয়াল অ্যানালাইসিস করেছি, অল্প ইভিএম বেরিয়েছে, এটাকে খুব বড় কিছু করে দেখানো ঠিক না। তাতে হিন্দু ইভিএম বিজেপি আর মুসলিম ইভিএম টিএমসির, তবে আগের মতো নয়। মানে হাই কনসলিডেশন যেটা ওনারা করেছিলেন 21-24, হাই কনসলিডেশন হয়নি, ক্র্যাক হয়েছে। মালদাতে
বা মুর্শিদাবাদের বহু সিটে বা উত্তর দিনাজপুরেও যেটুকু নিয়েছি করণদিঘি বা অন্য জায়গায় কংগ্রেস ভালো ভোট কোনো কোনো ইভিএমে পেয়েছে মুসলিম ইনিশিয়াল এই দু রাউন্ড চলছে। আর আমার নন্দীগ্রামে ফার্স্ট রাউন্ড আমি পেয়ে গেছি 3000 লিডেছে, 18 রাউন্ড অবধি যাবে, যাতে আমার এক্সপেক্ট ছিল 1100 লিড পাবো, এটা আমি থ্রাইস পেয়েছি। শুনলেন শুভেন্দুবাবু যেটা বললেন যে হিন্দু ইভিএম মুসলিম ইভিএম, এটা সত্যি, এটা সত্যি। হিন্দুরা মানে আমরা যারা টিকা দিই, আমাদের মায়েরা বোনেরা যারা সিঁদুর পরে শাখা পরে, যারা উলুধ্বনি দেয়, যারা ইষ্ট দেবতার পুজো করে, সকাল সন্ধে প্রার্থনা করে, যারা সরস্বতী পুজোর অনুমতি পায় না, দুর্গোৎসবের অনুমতি পায় না, ভাসানের অনুমতি পায় না, আমরা সবাই এক কাট্টা হয়ে এই তোলামূলের অপশাসনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে এক কাট্টা হয়ে ভোট দিয়েছি। এই কারণে পিসি ভাইপো টাটা বাই বাই, পিসি টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, পরের এপিসোডের জন্য অপেক্ষা করবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।